ভাতা তো ভবিষ্যৎ হতে পারে না। 50 বছর সময় লাগবে এই অর্থনীতিকে চাঙ্গা করতে। শেষ করে দিয়ে পুরো দেউলিয়া করে দিয়েছে বাংলাকে। ছি ছি, সিএ এনআরসি হতে দেবো না, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট করব না, এসআইআর হতে দেবো না। যখন দেখলেন হালে পানি পাচ্ছেন না, এসআইআরকে উনি সংখ্যালঘু মানুষের সামনে তুলে দেবেন। উনি হচ্ছেন প্যাথোলজিক্যাল লায়ার। কলকাতা পুরসভা বা পুরো পরিষেবা একদম পুরো ফেলিয়ার মানিকতলাকে। একজোট ছবিটা কোথাও কোথাও সে অর্থে মিসিং হয়েছে। মোহাম্মদ সেলিম সাহেব বললেন শুভঙ্কর সরকার তৃণমূলের কাছে ফিলার্স পাঠাচ্ছে। কল্লোল মজুমদার কলকাতার জেলা সম্পাদক বলে ফেললেন বোধহয় টিকিটের বিনিময়ে সিট বিক্রি করতে চান। রবীন্দ্রদেবের মতন মানুষ বলে ফেললেন হ্যাঁ দেখছি ওদের চালচলনটা আমরা নজর রাখছি। এই যে এই ন্যারেটিভগুলোর কোনো প্রয়োজন ছিল না। মতবিরোধ থাকতেই পারে, মতবিরোধ হতেও পারে, দিনের শেষে তো সিম্বলটা এক। সন্তোষ পাঠক তিনিও দল পরিবর্তন করে চলে গেলেন। 3টে রাজ্যে সরকার চালাই, 2টো রাজ্যে কোয়ালিশনে সরকার চালাই, তাও আমাদের এত পয়সা নেই। 2026 হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ। আমরা আশা করব গণদেবতা আমাদের আশীর্বাদ করবেন। এবারের 2026-এর বিধানসভা নির্বাচনে কলকাতার মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র মানিকতলা। সেখানে লড়াই কিন্তু চতুর্মুখী। আর সেই মানিকতলা কেন্দ্রে এবারে কংগ্রেস প্রার্থী সুগত রায়চৌধুরী, যাকে আমরা সুমনদা নামে চিনি। আমাদের সঙ্গে রয়েছেন সুমনদা। সুমনদা, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রথমেই জিজ্ঞেস করব যে মানিকতলা কেন্দ্র, তৃণমূলের ধারাবাহিকভাবে তৃণমূল জিতেছে, বিজেপি ভালো অবস্থায় রয়েছে, বামেদের প্রার্থী রয়েছে, লড়াই কতটা কঠিন? লড়াই কঠিন দুই দিক দিয়ে। এক হচ্ছে অঢেল অর্থ, বেহিসাবি অর্থ যেভাবে মানিকতলা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস খরচ করছে, সেই অঢেল অর্থে বলিয়ান হয়ে তারা ময়দানে নেমেছে। আর আরেক দিকে আছে ভারতীয় জনতা পার্টি, তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ফাইট, সাম্প্রদায়িকতা ইস্যুতে আমাদের লড়াই। তা একদিকে অর্থ গুন্ডাবাজি, আর আরেক দিকে হচ্ছে তীব্র রাজনৈতিক এবং ধার্মিক মেরুকরণ। এই দুটোর বিরুদ্ধে কংগ্রেসকে লড়তে হবে। কারণ কংগ্রেস আজকে হয়তো ভারতবর্ষে মাত্র 5টা রাজ্যে ক্ষমতায় আছে, কিন্তু কংগ্রেস কোনো কিছুর জন্যেই মেরুকরণকে রাজনৈতিক অস্ত্র হিসাবে গ্রহণ করেনি। আর আজকের দিনেও বাংলাতে শুভঙ্কর সরকারের নেতৃত্বে জাতীয় কংগ্রেস সংবিধান, ধর্মনিরপেক্ষতা, প্রগতিশীলতা, শিল্পায়ন, মানুষের চাকরি, মাথার ছাদ, এই ইস্যুতেই কংগ্রেস পথে রয়েছে এবং মানিকতলা কেন্দ্রেও সেই ইস্যুতেই আমরা পথে থাকব। সুমনদা, প্রচার ইতিমধ্যে আপনারা শুরু করেছেন। প্রার্থী তালিকা ঘোষণা একটু দেরি হয়েছে, কিন্তু জোর কদমে আপনি প্রচার চালাচ্ছেন, আমরা দেখছি। কোন কোন ইস্যুগুলোকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছেন? আমি যে ইস্যুগুলো এক্ষুনি আপনাকে বললাম, দেখুন আমরা সাধারণ মানুষ, ওই ধর্মের আফিংয়ের ইঞ্জেকশন তো ঢুকে রয়েছে, মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি সেটা ঢুকিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে আরএসএসের শাখা চতুর্গুণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে, কিন্তু উনি নাকি বিজেপি বিরোধী। উনি সিএ হতে দেবো না, এনআরসি হতে দেবো না, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে লাগু হতে দেবো না পশ্চিমবঙ্গে, এসআইআর হতে দেবো না, এই যে ঢপবাজিগুলি উনি করে যান, তা সেইগুলো মানুষ আর বিশ্বাস করছে না। আর মানিকতলা কেন্দ্রে বিশেষ করে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো হয়েছে অবশ্যই গণতন্ত্রের পরিপন্থী। ওখানে বিরোধী রাজনৈতিক দল এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের বেঁচে থাকা খুব সমস্যা। এতটাই তীব্র দখলদারির মানসিকতা রয়েছে রাজ্যের শাসক দলের, তার সঙ্গে অর্থবল, তার সঙ্গে পেশিবল, এটা একটা সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একদিন মানিকতলা কেন্দ্রে প্রাথমিকভাবে গিয়ে মা শীতলার মন্দির আর মহাদেবের মন্দির দর্শন করতে গেছিলাম। যেখানে গিয়ে দেখলাম এরকম একটা হাই প্রোফাইল কেন্দ্র, বহু উচ্চবিত্ত মানুষের বাস, আবার বহু নিম্ন মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষের বাস, কিন্তু ড্রেনেজ, সোয়ারেজ অত্যন্ত খারাপ। খেলার মাঠ চারিদিকে জঞ্জাল পড়ে আছে। মানে কলকাতা পুরসভা বা পুরো পরিষেবা একদম পুরো ফেলিয়ার মানিকতলা কেন্দ্রে। তৃতীয়ত হচ্ছে প্রমোটার, রাজনৈতিক নেতা আর পুলিশের যোগসাজশ, চারিদিকে বেআইনি
প্রমোটিং, বড় বড় মাল্টিপ্লেক্স, তাদের সঙ্গে সেই মালিকপক্ষের সঙ্গে সেটিং, সব মিলিয়ে মানিকতলা হয়ে গেছে এক দুর্নীতির আতুর ঘর সারা বাংলা এবং কলকাতার সঙ্গে সঙ্গে। তার বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে, মানুষকে বোঝাতে হবে। দেখুন, ভাতা দিয়ে মা ভাতা পেল লক্ষ্মীর ভাণ্ডার, ছেলে ভাতা পেল ওই যুবসাথী না কি করেছে, মেয়ে ভাতা পেল। ভাতা তো ভবিষ্যৎ হতে পারে না। ভাতা একটা সীমিত সময়ের জন্য একটা রিলিফ মেজার হওয়া উচিত, কিন্তু বাংলার মাননীয়া ওটাকেই ভবিষ্যৎ হিসাবে দেখিয়ে বলছে এই ভাতা তো পেলে এর সঙ্গে মুড়ি ঘুগনি আর চপ বিক্রি করো। তার বিরুদ্ধে কংগ্রেসের যেগুলো পরিকল্পনা আগামী দিনের, খুব শীঘ্রই আমাদের ম্যানিফেস্টো রিলিজ হবে, আপনারা জানতে পারবেন। আমরা সেইগুলো নিয়ে যাচ্ছি। শিল্পায়ন, শিল্প পরিকাঠামোর উন্নয়ন, শিক্ষার ব্যবস্থা, যেখানে চাকরি বিক্রি নামক শব্দটা অভিধানে থাকবে না, গুন্ডাবাজির শেষ, ল অ্যান্ড অর্ডার, এইগুলোই হচ্ছে আমাদের ইস্যু মানিকতলার মানুষের জন্য। এবং সর্বোপরি ওনারা যাতে ভাতা নির্ভর না হয়ে, যে শ্রেণীর মানুষেরা ভাতা নেন তারা যাতে ভাতা নির্ভর না হয়ে সরকারের কাছে জবাব চায় যে আমার আগামী প্রজন্মের জন্য আপনি কি করেছেন। সেই ইস্যুগুলো নিয়েই কংগ্রেস যাবে এবং আমি বিশ্বাস করি মানিকতলার মানুষ এই ইস্যুগুলো গ্রহণ করবেন এবং কংগ্রেস প্রার্থী মানে বিপুল ভোটে আমাকে বিজয়ী করবেন। সুমনদা, আপনি মুখপাত্র হিসেবে কংগ্রেসের রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে এসআইআর ইস্যু এবারের নির্বাচনের অন্যতম একটা বিষয়। আপনিও বিভিন্ন আলোচনায় সেই বিষয়টা নিয়ে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করেছেন, কিন্তু অন্যদিকে অবশ্যই আমরা এটাও দেখেছি যে তৃণমূল কংগ্রেসও কিন্তু এটার বিরুদ্ধে লাগাতার যে তাদের যে বিরোধিতা, সেই বিরোধিতা আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী নিজে বিরোধিতা করেছেন, নির্বাচন কমিশনের অবস্থানের বিরোধিতা করেছেন। সেখানে দাঁড়িয়ে এই এসআইআর ইস্যুটা এবারের নির্বাচনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রদেশ কংগ্রেসের কাছে? তারা কি ডিভিডেন্ড পাবে তাদের যে প্রচার, তাই সেই প্রচারে? এটা প্রচারের ডিভিডেন্ড পাওয়ার ব্যাপার না। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নিজে পিটিশনার হয়ে সুপ্রিম কোর্টে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মিথ্যে কথা বলতে থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এসআইআরের বিরুদ্ধে কেউ লড়েনি। এটা একটা সম্পূর্ণ অসত্য কথা। এটা উনি প্রচার করে যাচ্ছেন। এসআইআরটা কি, আমরা কি বলেছিলাম? এসআইআর হোক। কংগ্রেস শাসনে থাকাকালীনও ভারতবর্ষে বহুবার এসআইআর হয়েছে। এসআইআর হোক, স্বচ্ছ ভোটার লিস্ট হোক। আমি একদমই চাই না 2006 সালে আমার বাবা মারা গেছেন এবং 96 সালে আমার মা মারা গেছেন, ভোটের দিন ভোট গ্রহণ কেন্দ্রে আমার মা বাবার সঙ্গে ওইভাবে দেখা করার আমার কোনো ইচ্ছা নেই। আমি মহালয়ার দিন যখন তর্পণ করতে যাব তাকে শ্রদ্ধা জানাবো, তার কথা ভাববো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়রা সেটাই ক্রমাগত করে গেছে। দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়রা এসে ভোট দিয়েছে। আবার সচিত্র পরিচয়পত্রের দাবিতে এই মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে কাগজ ছুঁড়ে ফেলেছিল চরণজিৎ সিং আটোয়ালের মুখে, তৎকালীন যিনি স্পিকারের চেয়ারে ছিলেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা সেলফ কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার। উনি কি বললেন? ছি ছি, সিএ এনআরসি হতে দেবো না, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট করব না, এসআইআর হতে দেবো না। কিন্তু যখন দেখলেন হালে পানি পাচ্ছেন না, এসআইআরকে উনি সংখ্যালঘু মানুষের সামনে তুলে ধরলেন। আমি বলছি 100% এসআইআরে ফ্ল আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নাটক করছেন। সেই সুপ্রিম কোর্টে যাওয়া থেকে শুরু করে আজকে যে এসআইআর নিয়ে উনি ধর্ণা করছেন, এগুলো সব নাটক। যখন বিহারে রাহুল গান্ধী আওয়াজ তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তখন চুপ ছিলেন কেন? তখন গায়ে লাগেনি। যা যাবে কংগ্রেস আর তাদের জোট সঙ্গীদের ওপর দিয়ে যাবে, আমার আওয়াজ তোলার দরকার নেই। আমি ব্যক্তিগত স্তরে মনেও করি না উনি কোনো অল ইন্ডিয়া ফিগার, উনি আওয়াজ তুললে কিছু হতো। তা যাই হোক, অনেক সময় তো আমরা অনেক ইস্যুতে সহমর্মিতা দেখাই, সেটা তখন উনি দেখাননি। যেই দেখলো যা বিজেপি একটা ভালো আমার ইস্যু দিয়েছে ভোটের আগে, মেরুকরণটা জোরদার হবে, উনি এখন ময়দানে নেমে পড়েছেন। কখনো সুপ্রিম কোর্ট যাচ্ছেন, কখনো ধর্ণা করছেন, কখনো স্টেজ থেকে বলছেন সব কেড়ে নিয়েছে ক্ষমতা আমার হাত থেকে। উনি ক্ষমতার যোগ্যই নন। উনি ওই বিরোধী নেত্রী ছিলেন, ওই রাস্তায় বসে পড়তেন, ওটারই উনি যোগ্য। কিন্তু বাংলার মানুষ গণদেবতার রায় আমাদের মাথা পেতে নিতে হবে এবং সেটা মানুষ এবার 26-এ বুঝতে পারে। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে, আপনি জানেন এই কালিয়াচক মোথাবাড়িতে গণ্ডগোল হয়েছে। উনি কালকে নাকি কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। আরে ভাই,
জুডিশিয়াল অফিসারদের ওপরে আক্রমণ, এ তো শুধু মোথাবাড়িতে হয়নি, পশ্চিমবঙ্গের অনেক জায়গায় হয়েছে সরকারি আধিকারিকদের ওপরে আক্রমণ, এবং আক্রমণ করেছে ওনার দল বলবো না, ওনার পলিটিক্যাল গ্যাং তৃণমূল কংগ্রেসের গুন্ডারা। কংগ্রেসের সমস্যাটা হচ্ছে মালদা মুর্শিদাবাদে তৃণমূল হালে পানি পাচ্ছে না, এবং অস্বীকার করার জায়গা নেই, ওই জায়গাগুলো আমাদের একটু স্ট্রং বেল্ট। উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুর, এই জায়গাগুলো আমাদের দক্ষিণবঙ্গ থেকে কম্পারেটিভলি অনেক স্ট্রং। আমরা স্বাভাবিক কংগ্রেসকে বদনাম করো সংখ্যালঘু মানুষদের কাছে, প্রশাসনের চোখেই, কিন্তু সাধারণ মানুষ ওনার এবং ওনার দলের চরিত্র খুব ভালো জানেন। আমি রাজনৈতিক চরিত্রের কথা বলছি, চরিত্র খুব ভালো জানেন। যে ঘটনা ঘটেছে বা যেটা উনি বোঝানোর চেষ্টা করছেন সাধারণ মানুষকে, সম্পূর্ণ মিথ্যা। অ্যাকচুয়ালি উনি হচ্ছেন প্যাথোলজিক্যাল লায়ার, একদম। সব জিনিসে মিথ্যার আশ্রয়, সব জিনিসে মিথ্যার আশ্রয়, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে। আপনি ওনাকে বলতে পারেন পলিটিক্যাল প্যাথোলজিক্যাল লায়ার একদম। এবং এটা বাংলার মানুষের জন্য কোনোভাবেই ভালো হতে পারে না। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্য প্রশাসক যদি 24 ঘন্টা 365 দিন মিথ্যে কথা বলতে থাকে, তাহলে সেই রাজ্যের যা হবার তাই হয়েছে। আজকে অর্থনীতিকে যে জায়গায় এনে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়েছেন, আগামী যে সরকার 26-এ আসবে, নতুন সরকার কংগ্রেসের নেতৃত্বাধীন, 50 বছর সময় লাগবে এই অর্থনীতিকে চাঙ্গা করতে। শেষ করে দিয়ে পুরো দেউলিয়া করে দিয়েছে বাংলাকে উৎসব আর মহোৎসব করে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুমনদা, আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলেন, বামেদের তরফ থেকে বা বাম প্রার্থীদের তরফ থেকে ওই একই ধরনের বক্তব্য তুলে ধরা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে জোটটা আদতে সম্ভব হলো না কেন? এবং জোট যদি হতো, তাহলে কি আপনার মনে হয় যে অনেক বেশি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হতো? দেখুন, দীর্ঘদিন কংগ্রেস জোটের মধ্যে ছিল। আপনারা বিভিন্ন সংবাদপত্রে আপনারাও দেখিয়েছেন, প্রায় 20 বছর পর কংগ্রেস একা লড়তে চলেছে। আমার কারোর বিরুদ্ধে কিচ্ছু বলার নেই, কারণ আমি গতকাল অবধি যার সঙ্গে রাস্তায় হেঁটেছি, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, আজ তাকে হঠাৎ গালাগাল করতে শুরু করব, সেই রাজনৈতিক কালচারে না শুভঙ্কর সরকার বিশ্বাস করেন, না জাতীয় কংগ্রেস বিশ্বাস করেন, আর আমি তো নাই। বিষয়টা হয়েছে, সমস্যাটা কি হয়েছিল জোটের মধ্যে, জোটের থেকেও বড় সমস্যা কর্মীদের একটা বক্তব্য ছিল যে দীর্ঘদিন ধরে তো আমরা জোট করে লড়ছি, সংগঠনটা কি হয়, জোট করলে একটা নির্ভরতা এসে যায় যে আমাকে আমাকে পোলিং এজেন্ট বসাতে হবে না, সিপিএম বসিয়ে দেবে। ঠিক আছে, এই করতে 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 সংগঠনটা অনেক ভেঙে চুড়ে অনেক জায়গায় একদম তলানিতে চলে গেছিল। সেই অঞ্চল থেকে জেলা হয়ে রাজ্য স্তর অবধি তখন একটা বক্তব্য উঠেছিল, এবং দলের প্রদেশ নির্বাচনী কমিটির আমি একজন সদস্য। নির্বাচনী কমিটির যখন বৈঠক হয়, একটা বিশেষ বৈঠক ডাকা হয়, প্রতিবারই ইলেকশনের আগে হয়, তো এবার একটু বিশেষ বৈঠক ডাকা হয়েছিল। আমাদের রাজ্যের পর্যবেক্ষক সহ স্পেশাল ইলেকশন অবজারভার যারা দলের তরফ থেকে নিযুক্ত হয়েছিলেন এআইসিসির তরফ, তারা সবার সামনেই নির্বাচনী কমিটির সদস্যরা তাদের মতামত দেন। সেটা ইন্টারনাল মিটিংয়ের কথা আমি আপনার বলতে পারবো না, কিন্তু একটা আওয়াজ পরিষ্কারভাবে বোঝা যায় এবার খুব বুথ স্তর থেকে কর্মীরা চেয়েছিল একটাবার আমরা লড়ে দেখি কেমন হয়। একটাবার লড়া মানে কাউকে, কোনো প্রাক্তন সাথীকে গালাগাল করা নয়, এটা একটা দিক। সেই থেকে এই মতামতটা জোরদার হয়েছিল। দ্বিতীয় একটা সমস্যা হয়েছিল, যখন কংগ্রেস ঘোষণা করছিলেন না যে তারা জোটে করবেন না না করবেন, কিছু কিছু ন্যারেটিভ খুব দুঃখজনকভাবে ফ্লোট হয়ে গেছিল, তখনও কিন্তু ডিসিশন হয়নি। মোহাম্মদ সেলিম সাহেব বললেন শুভঙ্কর সরকার তৃণমূলের কাছে ফিলার্স পাঠাচ্ছে, যদি 5-10টা সিট পাওয়া যায় উনি এমএলএ হয়ে যাবেন। তারপর আপনাদের এক যুব নেতা বলে ফেললেন একটা ইন্টারভিউতে, এই কারণেই রাহুল গান্ধীকে পাপ্পু বলা হয়। আমি নাম করে বলছি, কল্লোল মজুমদার কলকাতার জেলা সম্পাদক বলে ফেললেন বোধহয় টিকিটের বিনিময়ে সিট বিক্রি করতে চান রাজ্য নেতৃত্ব, তাই একা লড়ছেন, তাহলে অনেক সিট বেচা যাবে। রবীন দেবের মতন মানুষ বলে ফেললেন হ্যাঁ দেখছি ওদের চালচলনটা আমরা নজর রাখছি। এই যে এই ন্যারেটিভগুলোর কোনো প্রয়োজন ছিল না। হয় জোট হবে, তাহলে হবে না, সম্পর্ক নষ্ট করবো কেন? আজকে জোট হয়নি মানেই
সামনের লোকসভায় জোট হবে না কেউ বলতে পারে? তা এই ন্যারেটিভগুলো করে আমার মতে, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত, শেষ মুহূর্তেও আহ, যেটুকু সম্ভাবনা ছিল, দল হয়তো ভেবে দেখতো বা এআইসিসি ভেবে, আমাদের তো সম্পূর্ণ শিলমোহরটা দিল্লি থেকে পড়ে, তা সেটা আর একটু ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু সর্বোপরি আমি বলবো এটা কর্মীদের চাহিদা ছিল, এটা কারোর প্রতি কোনো ইল ফিলিংসের ব্যাপার নেই। যে দলটা একদম ভগ্নপ্রায় দশায় কিছু কিছু জায়গায়, সেটাকে এবার একটু চাঙ্গা করতে হবে। এবং শুভঙ্কর সরকার মহাশয় একটা কথা পরিষ্কার বলেছিলেন, জোট করতে হলে যে আমার সঙ্গে আসন সমঝোতা বলুন, জোট করুন, যেই জোট করতে আসবে সেও তো দেখতে চাইবে আমার বন্ধুর কাঁধটা কতটা শক্ত। তা আপনি ধরে নিন এবছরটা আমরা কাঁধটা শক্ত করার কাজে নেমেছি, এর সঙ্গে অন্য কোনো বিষয় নেই। তবে কিছু কিছু কথাবার্তা হয়েছিল, আমাদেরও প্রতিবাদ করতে হয়েছে, যেগুলো বোধহয় না হলে ভালো হতো। এবং সেটা বামপন্থী দলের নেতৃত্বের কাছ থেকে আমরা আশা করিনি। সুমনদা, সেই অর্থে যদি বলা যায় তাহলে কংগ্রেসে আপনি কিন্তু হেভিওয়েট প্রার্থী, আপনি মুখপাত্রের দায়িত্ব সামলেছেন আমি একদম সামান্য খুব করিনি। এবং এই মুহূর্তে খুব সামনে থেকেই দেখা যায় আপনাকে প্রত্যেকটা কর্মসূচিতে আপনি অংশগ্রহণ করেন। সেখানে দাঁড়িয়ে মানিকতলার বদলে আরেকটু সম্ভাবনাময় আসনে আপনাকে প্রার্থী করা উচিত ছিল না কি প্রদেশ কংগ্রেস? দেখুন, আমি একটা জিনিস মনে করি, আমি তো শুভঙ্কর সরকার নই, আমি আরও বড় নামকরা নেতা নই যে আমি যেখান থেকে দাঁড়াবো সেখানেই খুব ভালো টক্কর হবে। আমাকে কি দেখতে হবে যে যেটা আমার ভূমির আশেপাশে বা আমার নিজের হোম সিট এক, সেইটা দেখেছি। মানিকতলা বিধানসভা কেন্দ্রেও কংগ্রেসের সাংগঠনিক শক্তি খুবই কম, খুবই কম। তা আমি যদি গিয়ে আমার কথায় বা আমার আহ্বানে আমি যদি 10টা মানুষকেও নতুন করে কংগ্রেসের হয়ে বার করতে পারি, তা সেটাও তো দলের প্রতি একটা সার্ভিস। আমি সেই মানসিকতা থেকেই দলের সিদ্ধান্ত, দলের আশীর্বাদ এবং দলের নির্দেশকে গ্রহণ করেছি। এবং আমি আপনাকে কথা দিতে পারি যে মানিকতলা কেন্দ্রের যে 8টা ওয়ার্ড আছে, পৌরসভার 8টা ওয়ার্ড আছে, একটা দুটো করে লোক হলেও নতুন করে যারা বসে গেছে রাগে, মানে মান অভিমান, দুঃখ, বয়সজনিত সমস্যা, শারীরিক সমস্যা, তাদের থেকে কিছু মানুষ হয়তো বেরোবেন, নতুন করে আবার দলে সক্রিয় হবেন। সেই কাজটা করাও আমার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি সেটাও আমার একটা লক্ষ্য, যদি দলকে আমি এইভাবে দলের পাশে দাঁড়াতে পারি, দলের কোনো উপকারে আসতে পারি। সুমনদা, একটা জিনিস আমরা দেখেছি যে কংগ্রেসে সবসময় একটা গোষ্ঠী থাকে এমন না, মানে উপরতলাতে 2টো বা 3টে গোষ্ঠী এই ধরনের বিষয় আমরা লক্ষ্য করেছি। তো এখনও দাঁড়িয়ে সেরম ধরনের একটাই যে রয়েছে, মানে একদম ঐক্যবদ্ধ কংগ্রেস, সেই ধরনের চিত্র কিছু ক্ষেত্রে আমরা সেই অর্থে দেখিনি। এইটা কি কোথাও একটা সমস্যা? কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে শুভঙ্কর সরকার কর্মসূচি নিয়েছেন, পাশাপাশি অধীর চৌধুরীও কর্মসূচি নিচ্ছেন, কোথাও একজোট ছবিটা কোথাও কোথাও সে অর্থে মিসিং হয়েছে। এটা কি এই অবস্থায় দাঁড়িয়ে বর্তমান প্রদেশ কংগ্রেসের যে অবস্থা, কোথাও একটু অন্য মেসেজ চলে যাচ্ছে না? আমি আপনাকে একটা ব্যাখ্যা দিই, এর একটা ব্যাখ্যা আছে। কলকাতা শহরে একই দিনে দুটো অনুষ্ঠান হচ্ছে, একটায় অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত রয়েছেন, একটায় শুভঙ্কর সরকার উপস্থিত রয়েছেন। তা সাংবাদিকরা আমাদের যারা মুখপাত্র আছে প্রত্যেককে জিজ্ঞেস করে যে এটা কীরকম ব্যাপার। ব্যাখ্যাটা এরকম যে মূল দল তার কর্মসূচিতে সভাপতি উপস্থিত রয়েছেন এবং যুব কংগ্রেসের একটা প্রোটেস্ট র্যালি অ্যান্ড পাবলিক মিটিং, সেখানে তারা অধীর রঞ্জন চৌধুরীকে এবং শুভঙ্কর সরকারকে ইনভাইট করেছেন। নেতৃত্ব ভাগ করে নিয়েছে, আপনি ওখানে থাকুন, আমি এখানে থাকছি। এটাকে যদি এটা সত্যি নেতৃত্ব ভাগ করে নিয়েছে? অবশ্যই ইউনিটির কোনো অভাব নেই। তার চেয়েও বড় কথা ত্রয়ন, একটা বড় সংসারে মতবিরোধ থাকতেই পারে, মতবিরোধ হতেও পারে, দিনের শেষে তো সিম্বলটা এক, চিহ্নটা এক। দিনের শেষে তৃণমূল কিন্তু
অধীরবাবুর লোক বলে বেশি মারবো আর শুভঙ্কর বাবুর লোক বলে কম মারবো হচ্ছে না গো, হচ্ছে না। সামান্য মানিকতলা বিধানসভা কেন্দ্রে আমি পূজা দিতে গেছিলাম, একটু আগে বললাম, প্রথম দিন কেন্দ্রে পা দেওয়া, 3-4টে বাইক গেল, 10 মিনিটের টেরিয়ে টেরিয়ে দেখে গেল। তারা কিন্তু জানেন আমি অধীরবাবুর দল করি না শুভঙ্কর সরকারের দল করি, কারণ আমি কংগ্রেস প্রার্থী। সেই জন্য এইগুলো যারা রটানোর চেষ্টা করছে তারা কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়ে কংগ্রেসকে আরও ভাগ করার চেষ্টা করছে। প্রত্যেকে আমাদের শ্রদ্ধেয় নেতা। আমি শুভঙ্কর সরকার মহাশয়ের যে নতুন কমিটি তৈরি হয়নি সভাপতি হওয়ার পর, তাতে আমি সম্পাদক সংগঠন, আমি মুখপাত্র, আমি প্রদেশ নির্বাচনী কমিটির সদস্য। উনি আমাকে মনোনয়নও দিয়েছেন। অধীরবাবু যখন সভাপতি ছিলেন আমি রাজ্যের সম্পাদক ছিলাম, মুখপাত্র ছিলাম, ওনার সঙ্গেও আমি কাজ করেছি। কিন্তু সর্বোপরি পরিচয়টা কি? তুমি যখন বলো সুমনদা কংগ্রেসের মুখপাত্র, তুমি কি বলো অধীরবাবুর মুখপাত্র কি শুভঙ্কর সরকারের মুখপাত্র? তা না। প্রত্যেক নেতা যে যেরমভাবে পারে, যাকে পারে ইউটিলাইজ করে। আবারও বলছি, বড় সংসারে খুটখাট সমস্যা থাকে, সে সমস্যাগুলো ইন্টারনালি মিটেও যায় এবং দিনের শেষে দেখা যায় যখন লড়াইয়ের ময়দানে সবাই ওই হাত চিহ্ন নিয়েই লড়ে যাচ্ছে খুনি তৃণমূলীদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য থেকে সংসদে আপনাদের সদস্য রয়েছে, বিধানসভায় শূন্য, পুরসভাতে একজন সদস্য ছিল, সেই দীর্ঘদিনকার আপনাদের লোক সন্তোষ পাঠক, তিনিও দল পরিবর্তন করে চলে গেলেন। পুরসভা যেটা একটা ঐতিহ্যশালী জায়গা, সেই কলকাতা পুরসভাতে আপনারা শূন্য, বিধানসভায় শূন্যের গেরো কাটবে? এই মুহূর্তে আমরা এখনও পুরসভায় শূন্য নই। মেটিয়াবুরুজ অঞ্চলের শ্রীমতী নস্কর আছেন আমাদের পৌরমাতা, যিনি ইন্ডিপেন্ডেন্ট জিতেছিলেন এবং পরে কংগ্রেসের আদর্শকে আলিঙ্গন করে কংগ্রেস দলে যোগ দিয়েছিলেন। তিনি কংগ্রেসেই আছেন, কংগ্রেসের পৌরমাতা। মূল বিষয়টা হচ্ছে কংগ্রেস দল অবশ্যই সমস্যায় আছে সাংগঠনিক দিক দিয়ে। আর এত কালো টাকার ইনফ্লো পশ্চিমবঙ্গে, এক বিজেপির মাধ্যমে, এক তৃণমূলের মাধ্যমে, এবং সেগুলো ভোটের প্রচারে আপনি ওনাদের এক একটা র্যালি দেখলে পাগল হয়ে যাবেন। তার সাজ গোজ, বড় বড় হোর্ডিং, ব্যানার। আমাদের সেই ক্ষমতা নেই, আমাদের সেই ক্ষমতা নেই। আমরা পশ্চিমবঙ্গের বাইরেও 3টে রাজ্যে সরকার চালাই, 2টো রাজ্যে কোয়ালিশনে সরকার চালাই, তাও আমাদের এত পয়সা নেই যত পয়সা তৃণমূলীদের কাছে আছে। তো ওদের র্যালি ট্যালিগুলো দেখুন। সেই জন্য মানুষ একটা সময় তো নিশ্চয়ই বোতাম টেপার আগে ভাববে যে যারা আদর্শকে ধরে রেখেছে, তারা যারা বিভিন্ন ধরনের অনুদান এবং চাঁদা পাওয়াতে তৃণমূলেরও নিচে, তাদের তো নিশ্চয়ই কিছু আছে। এটা বাংলার মানুষ ভাববেন। এবং 2026 হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ। আমরা আশা করব গণদেবতা আমাদের আশীর্বাদ করবেন। সুমনদা, নির্বাচন যত এগিয়ে আসবে আবহাওয়াও আরও তপ্ত হয়ে উঠবে এবং খুব স্বাভাবিকভাবেই গরমটা বাড়ছে। কিছু কিছু ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় নিজের ওপর খেয়াল রাখতে হবে, নাহলে অসুস্থ হয়ে পড়লে প্রচারটা করা যাবে না। ডায়েট কিছু মেনটেন করা হচ্ছে? এখনও তো সেরমভাবে, দেখুন, রোববার আমাদের প্রার্থী তালিকা বেরিয়েছে, সোমবার দিনটা কাগজপত্র। এবার মনোনয়ন, এভিডেভিট, এগুলো প্রচণ্ড জটিল, প্রচণ্ড। আপনি এখানেও দেখতে পাচ্ছেন স্তূপ হয়ে সব পড়ে আছে। আমি ধরতে ভয় পাচ্ছি কোনটাতে শুরু করবো আর কোথায় শেষ করব। সেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলুন, অ্যাডভোকেট বলুন, প্রত্যেকের সঙ্গে কথা বলতে হচ্ছে। তা সেইভাবে রোদে বেরিয়ে খুব এবেলা ওবেলা করছি, সেই জায়গাটা এখনও আসেনি। একদিন আমি গেছিলাম 13 নম্বর ওয়ার্ডে, আজকে আমি যাচ্ছি 14 নম্বর ওয়ার্ড থেকে ছোট্ট করে পদযাত্রাটা শুরু করব। মূল যেটা প্রচার শুরু হয়ে যাবে 7 তারিখ আমার মনোনয়ন জমা দেওয়ার কথা, আর 8 তারিখ কি 9 তারিখের মধ্যে স্ক্রুটিনি হয়ে যাবে। এই 9 তারিখ থেকে একদম 27 তারিখ বিকেল 5টা অবধি, তখন যদি ডায়েটের কথাটা জিজ্ঞেস করো আমি সঠিক উত্তর দিতে পারবো। এখন মোটামুটি নর্মাল ডায়েট চলছে, কারণ খুব হালকা প্রচার।
এবং অ্যাড মেটেরিয়াল অর্ডার দেওয়া, বিভিন্ন লোকে বাড়িতে আসছে তাদের সঙ্গে ফোনে কথা বলা, ক্ষোভ, মান, অভিমান, বিক্ষোভ, ও থাকলে আমি যাব না, আমি থাকলে ও যাবে না, এই যেগুলো তুমি তুললে আর কি, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। ডানপন্থী রাজনীতিতে একটু হয়, আমার ওকে ভালো লাগে না, এইসব হয় আর কি। সেগুলো সামাল দেওয়া, সামাল দিয়ে সবাই যদি প্রার্থীর হয়ে কাজ করে সেই আবেদনটা তাদের সামনে রাখে। এর মধ্যে অনেক সিনিয়র লোক আছে যাদের আমাকে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, টিকিট পাওয়া মানেই তো আমি নেতা হয়ে গেলাম না। এরকম বহু মানুষ, লক্ষ লক্ষ, হাজার হাজার মানুষ পশ্চিমবঙ্গে বসে আছে যারা আমার নেতৃত্ব কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তা সেরকমই আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে যারা আছে তাদের সঙ্গে যাওয়া, দেখা করা। সেই জন্যে একদম সকাল বিকেল পদযাত্রা বা রোড শো, তার জন্যে খুব হালকা খাওয়া, ডায়েট, প্রচণ্ড রোদ, সেই জায়গাটায় আমি এখনও পৌঁছইনি বলার মতন। তবে আমার মতে এই কটা দিন, এই 10-15টা দিন খুব হালকা খাওয়া উচিত, দুধ চাটা খাওয়া উচিত নয়। আর খেলেও এক ধরনের ওই মিল্ক পাওয়া যায়, দুধ পাওয়া যায়, ওই ল্যাকটোজ ফ্রি কী সব বেরিয়েছে আজকাল, তাই দিয়ে দুধ চা খাওয়া উচিত। আর একটু জল ফল ক্যারি করা উচিত। বাইরের জল থেকে আমি বহুবার ভুগেছি। আপনি একটু আগে যে কফিটা খেলেন সেটা কি ওই দুধ দিয়ে বানানো না এমনি দুধ? হয়তো তাই, বাড়ির থেকে যখন দিয়েছে, আবার রাস্তায় গিয়ে ফাঁক পেলে ভাড়ে করে চা খেয়ে নেবো। হ্যাঁ, সেখানে আমার যখন সহকর্মীরা আমাকে একবার চা এগিয়ে দেবেন, তাদের প্রার্থীকে এগিয়ে দেবেন, তখন আমি বলবো ল্যাকটোজ দুধ নিয়ে এসো? সেটা তো সম্ভব নয়। আর এগুলো খেতেও ভালো লাগে। আমার একটা শারীরিক সমস্যা আছে, শারীরিক সমস্যার জন্য অনেক সময় কিছু দুধের খেলে আমাকে কিছু এই মেডিকেশান করতে হয়। তা দুধ থেকে আমার অ্যাসিডিটি এবং বিভিন্ন ধরনের, অত ডিটেলসে যাচ্ছি না, তা আমি অ্যাভয়েড করি। কিন্তু ইলেকশনের মধ্যে কতটা অ্যাভয়েড করতে পারবো আমি জানি না। ভগবানের কাছে এটুকু প্রার্থনা, কেটিভির দর্শকদের কাছে আমার এটুকু প্রার্থনা, যারা যারা মানিকতলা অঞ্চলে থাকেন, এবার বোতামটা টেপার আগে একবার ভাববেন। বামফ্রন্ট 34 বছর ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেসের ঘাড়ে পা দিয়ে কংগ্রেসের সর্বনাশ করে 11 থেকে 26 অবধি রইল। বিজেপির সঙ্গে বাংলার মাটি সম্পৃক্ত নয়। তারা নজরুলকে চেনে না, রবীন্দ্রনাথকে চেনে না, রাজা রামমোহন রায়কে চেনে না, রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে। তা সেই দলকে নিয়ে কতটা বাংলার মানুষ থাকবে আমি জানি না। তা আমাদের মনে হয় সেই বন্ধ হয়ে যাওয়া চিমনি থেকে যাতে ধোঁয়া আবার বেরোয়, জাতীয় কংগ্রেসকে ফিরিয়ে আনাটা দরকার। এই আবেদন আমি রাখতে পারি। আমরা তো তৃণমূলের মতন ভোট লুট করতে পারবো না, আমরা গণদেবতার উপরে ছেড়ে দিলাম। শেষ প্রশ্ন, এরম একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েও জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? কংগ্রেস খুব ভালো ফল করবে, এটুকু আমি বলতে পারি। আমার সেই ধৃষ্টতা নেই আমি বলে দেবো আমি জিতে গেছি। গণদেবতা কি করবেন সেটা গণদেবতা জানেন। কিন্তু আমি তোমায় প্রথমেই একটা কথা বলেছি, আমি একদিকে বিজেপির সাম্প্রদায়িকতা আর একদিকে তৃণমূলের গুন্ডারাজ এবং অর্থের বিরুদ্ধে লড়াইটা করছি। বিজেপির অর্থ এবং সাম্প্রদায়িকতা এবং তৃণমূলের গুন্ডারাজ এবং অর্থের বিরুদ্ধে লড়াই করছি। আবার বামপন্থী ক্যান্ডিডেটও ওখানে রয়েছেন, নিশ্চয়ই তিনি তার মতন প্রচার করবেন। মানুষের ওপরে ছেড়ে দিলাম। তবে এটুকু আমি বলতে পারি, মানিকতলা কেন্দ্রের মানুষ 2026-এ এবার ভাববেন যে পদযাত্রা করে, রিলস বানিয়ে প্রচার করে যে প্রার্থীর মাটির গন্ধের সঙ্গে যে সম্পৃক্ত নয় সেই প্রার্থীকে তারা জেতাবেন কিনা। আমি কারোর বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি কিছু বলবো না, সেটা আমার রুচি বিরুদ্ধ। তা মানুষকে এবার ভাবতে হবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমরা কথা বললাম মানিকতলা কেন্দ্রে প্রদেশ কংগ্রেস প্রার্থী সুগত রায়চৌধুরী ওরফে সুমন দাস সঙ্গে, এবং দীর্ঘদিনের এখানকার কংগ্রেস কর্মীদের মধ্যে মান অভিমান রয়েছে, সেগুলোকে কাটিয়ে নিয়ে মানিকতলা কেন্দ্রে একটা ঐক্যবদ্ধ কংগ্রেসের চিত্র তুলে ধরে তিনি আশাবাদী এই কেন্দ্রে কংগ্রেস ভালো ফলাফল করবে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।